শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম ট্রান্সক্রিপশন, তো বাসায় অবশ্যই আশা করি পড়েছো এবং বুঝতে পেরেছো ট্রান্সক্রিপশন। আজকে পড়াবো ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশনের পরে ট্রান্সলেশন। আমরা ইতিমধ্যেই আইডিয়া নিয়েছি হোয়াট ইজ ট্রান্সক্রিপশন এবং হোয়াট ইজ ট্রান্সলেশন। তো আজকে ট্রান্সলেশন সম্পর্কে আলোচনা করি। তো আমরা জানি ট্রান্সক্রিপশনটা কি, সেটা একটু জানা দরকার। গত ক্লাসে যদিও দেখেছি ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, এটিকে বলে ট্রান্সক্রিপশন। এটা হলো ট্রান্সলেশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে এবং এমআরএনএ থেকে যখন প্রোটিন হবে সেটা হলো ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন হতে হলে প্রথম ট্রান্সক্রিপশন হতে হবে, অর্থাৎ এমআরএনএ তৈরি হতে হবে বা অন্যান্য তিনটা যে আরএনএ আছে আরআরএনএ এবং টিআরএনএ। প্রোটিন সংশ্লেষণে এই নন জেনেটিক্যাল আরএনএ যেটা বলা হয় কি নন জেনেটিক্যাল আরএনএ, দ্যাট মিনস কি এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ। এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ, এই তিনটা আরএনএ নন জেনেটিক্যাল আরএনএ। এই আরএনএ তিনটা লাগবে প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে তো বা ট্রান্সলেশনের ক্ষেত্রে। তো ট্রান্সলেশন কোথায় হয় সেই ব্যাপারটা তোমাদের বুঝতে হবে। ট্রান্সক্রিপশন কোথায় হয়, ট্রান্সলেশন কোথায় হয়। প্রকৃতি কোষের ক্ষেত্রে আমরা যদি একটা ছবি আঁকি, গত ক্লাসে এঁকেছিলাম, আবারও যদি একটু আঁকি, এটা হলো একটা নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এখানে থাকবে ডিএনএ, নিউক্লিয়াস, এটা হলো কোষের কোষ, একটা কোষের সাইটোপ্লাজম, এটা হলো সাইটোপ্লাজম। তো ট্রান্সক্রিপশন আমরা জানি যে ডিএনএ থেকে এমআরএনএ বা আরএনএ সমূহ হয়। এমআরএনএ হলো, এটি হলো ট্রান্সক্রিপশন। তাহলে অবশ্যই ট্রান্সক্রিপশন প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের ভিতরে হয়, বা ট্রান্সলেশন হয় সাইটোপ্লাজমে। ট্রান্সলেশন হয় সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমের কোন অর্গানে ট্রান্সলেশন হয়? রাইবোজোমে। এবার রাইবোজোম, রাইবোজোমের দিকে সাবইউনিট থাকে এই রাইবোজোম। রাইবোজোম কি করে? এই মেসেঞ্জার আরএনএ এই যে এখান থেকে চলে আসে নিউক্লিয়ার মেমব্রেনের ভিতর দেওয়া, এই যে রাইবোজোমের এখানে চলে আসে, এখানে এসে ট্রান্সলেশনে অংশগ্রহণ করে এমআরএনএ। তাহলে দেখা যাচ্ছে যে ট্রান্সলেশন হয়, এই যে ট্রান্সলেশন এখানে এমআরএনএ থেকে, এই যে এমআরএনএ হলো এখান থেকে প্রোটিন তৈরি হবে, ট্রান্সলেশন হবে। তাহলে ট্রান্সক্রিপশন হয় নিউক্লিয়াসের ভিতরে এবং ট্রান্সলেশন হয় সাইটোপ্লাজমের ভিতরে। তো এখানে তোমাদের ট্রান্সলেশন পড়ার আগে যে জিনিসটা অবশ্যই জানতে হবে, তোমাদের সিলেবাস দেখো জেনেটিক কোড। জেনেটিক কোড সম্পর্কে আমাদের জানতে হবে। কোড ভেরি 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, জেনেটিক কোড। জেনেটিক কোড না হলে ট্রান্সলেশন বোঝা যাবে না। তো হোয়াট ইজ জেনেটিক কোড? এই ব্যাপারটা আমরা যদি এভাবে বলি, কোষের সাইটোপ্লাজমে, খেয়াল করবে, কোষের সাইটোপ্লাজমে কোন ধরনের প্রোটিন তৈরি হবে তা কোষের নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ দ্বারা নির্দিষ্ট হয়ে থাকে বা নির্ধারিত হয়ে থাকে। আবার বলছি, কোষের সাইটোপ্লাজমে কোন ধরনের প্রোটিন তৈরি হবে সেটা নির্ধারিত হয়ে থাকে কোষের নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ দ্বারা। ডিএনএ কিন্তু নিউক্লিয়াসের ভিতরে, সে তার জায়গা চেঞ্জ করছে না। আর সাইটোপ্লাজম তৈরি হবে, প্রোটিন তৈরি হবে সাইটোপ্লাজমের ভিতরে। তো তাহলে যে এখানে যে প্রোটিন তৈরি হবে, কোন ধরনের প্রোটিন তৈরি হবে, কখন কোন প্রোটিন তৈরি হবে, সেটা নির্ধারিত হয়ে থাকে ডিএনএ কর্তৃক। তাহলে সেই ডিএনএ কিভাবে এই নির্দিষ্ট কাজটা করে থাকে, তাহলে তার একটা ইনফরমার লাগে। সেই ইনফরমারটা কি? ট্রান্সক্রিপশন করে, যে এমআরএনএ তৈরি করে, মেসেঞ্জার আরএনএ, ওই জন্য এর নামই হয়েছে মেসেঞ্জার। সে সংবাদটা বহন করে, ডিএনএ থেকে সংবাদটা বহন করে সাইটোপ্লাজমের রাইবোজোমে চলে আসে। তো এই ডিএনএ যেভাবে সংবাদ পাঠায়, সেই সংবাদটা সে ধারণ করে এমআরএনএ। এমআরএনএ সংবাদটা কিভাবে, ডিএনএ থেকে এমআরএনএ সংবাদটা কিভাবে ধারণ করে? আমরা জানি এমআরএনএ বা আরএনএ তে 4টা নাইট্রোজেন বেজ আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিন। এই 4টা নাইট্রোজেন বেজ। এই 4টা নাইট্রোজেন বেজের এমআরএনএ বা আরএনএ
এই চারটা নাইট্রোজেন বেজের যে কোনো তিনটা নাইট্রোজেন বেজ একত্র করে ডিএনএ যে সংবাদটা পাঠায় সেই সংবাদটা ধারণ করতে পারে। আবার বলছি এমআরএনএ তার যে চারটা নাইট্রোজেন বেজ আছে সেই চারটা নাইট্রোজেন বেজের যে কোনো তিনটা নাইট্রোজেন বেজ, যেমন AUG এরকম হতে পারে, KUG, এই তিনটা নাইট্রোজেন বেজ, এই তিনটা নাইট্রোজেন বেজ একত্র করে, আবার ইউ এরকম হতে পারে, এটা ডাবল মানে ট্রিপল হতে পারে, একই নাইট্রোজেন বেজ এরকম হতে পারে আর কি। এইভাবে তিনটা বেজকে একত্র করে ডিএনএ যে সংবাদটা পাঠায় সেই সংবাদটা ধারণ করতে পারে। তাহলে যে এমআরএনএর এই তিনটা নাইট্রোজেন বেজ যে ডিএনএ কর্তৃক প্রেরিত সংবাদ মানে ধারণ করতে পারে, সেই তিনটা নাইট্রোজেন বেজকে বলা হয় জেনেটিক কোড। জর্জ গ্যামো এটা আবিষ্কার করেন। আবার বলছি জর্জ গ্যামো 1956 সালে এটা আবিষ্কার করেন জেনেটিক কোড। আবার বলছে এমআরএনএ যে চারটা নাইট্রোজেন বেজ আছে সেই চারটা নাইট্রোজেন বেজের যে কোনো তিনটা নাইট্রোজেন বেজ এক অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এক একটা নাইট্রোজেন বেজের দরকার হবে বা একাধিক নাইট্রোজেন বেজের দরকার হবে। তো ওই তিনটা নাইট্রোজেন যে কোনো তিনটা নাইট্রোজেন বেজকে একত্র করে একটা সংবাদ ধারণ করতে পারে, যে ডিএনএ যে সংবাদটা পাঠাবে ওই সংবাদ যে ধারণ করতে পারে যে জেনেটিক কোডগুলো, যে মানে যে বেসগুলো, সেগুলোকে বলা হয় জেনেটিক কোড। তো এই হলো জেনেটিক কোড। তো জেনেটিক কোডের কি বৈশিষ্ট্য? টোটাল জেনেটিক কোড আছে 64টি। এই ব্যাপারটা বোঝা গিয়েছে। ট্রান্সক্রিপশন এখানে, ট্রান্সলেশন এখানে হবে। তো জেনেটিক কোড লাগবে, প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে জেনেটিক কোডের সাহায্য লাগবে। কিভাবে লাগবে সেটা আমরা ধাপে ধাপে দেখবো। জেনেটিক কোড টোটাল কোষের ভিতরে 64টি জেনেটিক কোড আছে। কতটি জেনেটিক কোড আছে নির্দিষ্ট, এটা কিন্তু 64টি জেনেটিক কোড আছে। এটা সব প্রাণীর ক্ষেত্রে, একটা হাতির ক্ষেত্রেও 64টি জেনেটিক কোড আছে, একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও 64টি জেনেটিক কোড আছে, বা একটা ভাইরাসের ক্ষেত্রে 64টি জেনেটিক কোড রয়েছে। তো জেনেটিক কোড হলো 64টা। জেনেটিক কোড অক্ষর কয়টি? জেনেটিক কোড অক্ষর 4টি। এই যে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন এন্ড ইউরাসিল, নট থাইমিন। এটা মনে করবে ডিএনএ না, কিন্তু আরএনএ যে বেসগুলো এডেনিন, গুয়ানিন, সাইটোসিন এন্ড ইউরাসিল, এই চারটা হলো জেনেটিক কোড অক্ষর। চারটা জেনেটিক কোড আছে, কোড অক্ষর আছে আর কি। কোড অক্ষরগুলা যে কোনো তিনটা কোড একত্রে একটা সংকেত ধারণ করে, তাই জেনেটিক কোড হলো ট্রিপল ইন নেচার। এটাকে বলা হয় ট্রিপল ইন নেচার। জেনেটিক কোড ট্রিপল ইন নেচার মানে তিনটা বেস ধারণ করে একটা কোড তৈরি হয়, তাই এটাকে বলে জেনেটিক কোড ইন ট্রিপল ইন নেচার। ত্রয়ী প্রকৃতির, বাংলায় বলে আর কি জেনেটিক কোড ত্রয়ী প্রকৃতি। ত্রয়ী প্রকৃতি দেখুন সেরকম আর কি, তিনটা বেস থাকবে। তো তারপর হলো বৈশিষ্ট্য হলো এটা হলো কমালেস, কোনো বিরতি ছাড়াই। কমালেস, কমা মানে বিরতি ছাড়া, মানে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, আবার এডেনিন, ইউরাসিল, সাইটোসিন এইভাবে থাকবে। এখানে কোনো গ্যাপ থাকবে না। মনে করেন এখানে একটা গ্যাপ রইলো, এরকম কোনো গ্যাপ না, কন্টিনিউয়াসলি এভাবে থাকবে। সো জেনেটিক কোড ইজ কমালেস। এটাকে বলা হয়েছে কমালেস। কমা থাকবে না মানে কোনো বিরতি থাকবে না। এটা কোথায় থাকে জেনেটিক বেসগুলো? ডিএনএ তে থাকবে, আরএনএ তে থাকে, কন্টিনিউয়াসলি থাকে, কোনো গ্যাপ নাই আর কি। বেসগুলো এরকম থাকবে, কোনো গ্যাপ থাকবে না, সেটি কমালেস জেনেটিক কোড। জেনেটিক কোড is not overlapping, is not overlapping, ওভারল্যাপ করবে না। ওভারল্যাপ দ্যাট মিন্স কি, AUC আছে, এখানে C উঠে গেল, আবার এখানে মনে করো G উঠে গেল, এইভাবে উপরে ওভারল্যাপ করে, একটার উপরে আরেকটা না, এরকম না, কন্টিনিউয়াস, এটা পাশাপাশি অবস্থান করে। সো জেনেটিক কোড ইজ নট ওভারল্যাপিং। জেনেটিক কোড ইজ ডিজেনারেট ইন নেচার। Code is degenerate in nature. জেনেটিক কোড হলো অধোবংশী, ডিজেনারেট ইন নেচার। তো এখানে ব্যাপারটা একটু বুঝতে হবে। আমরা জানি এখানে ট্রান্সলেশন হলো প্রোটিন তৈরি হবে এমআরএনএ থেকে। প্রোটিন কি দ্বারা গঠিত? প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। আমরা জানি সেটা অ্যামাইনো অ্যাসিড দ্বারা প্রোটিন গঠিত। অ্যামাইনো অ্যাসিড প্রোটিন গঠন করতে হলে 20টি অ্যামাইনো অ্যাসিড লাগবে। তো 20টি অ্যামাইনো অ্যাসিড লাগবে। এখন আমি বলছি জেনেটিক কোড 64টি জেনেটিক কোড। এই 64টি জেনেটিক কোড 20টি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। যেহেতু প্রোটিন তৈরি হবে, প্রোটিন তৈরিতে 20টি অ্যামাইনো অ্যাসিড লাগবে।
এই 64টি জেনেটিক কোড 20টি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। তাহলে জেনেটিক কোডের পরিমাণ বেশি আর প্রোটিনের পরিমাণ কম। এই ব্যাপারটি কি বলা হয়, কোড ইজ ডিজেনারেট ইন নেচার। তার মানে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক জেনেটিক কোডের দরকার হতে পারে, যেমন 4টা 5টা পর্যন্ত হতে পারে। অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিড, যেমন ভ্যালিন একটা অ্যামাইনো অ্যাসিডের নাম, এই ভ্যালিনের জন্য হয়তো 3টা জেনেটিক কোডের দরকার হতে পারে। যেমন এরকম হতে পারে এ ইউ জি এ এ এ এরকমের 3টা জেনেটিক কোড দরকার হতে পারে ভ্যালিন একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য। তাহলে এই রকমের 20টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে আমার 64টি জেনেটিক কোডই ব্যবহৃত হবে। সো ইট ইজ ডিজেনারেট ইন নেচার। 64টি জেনেটিক কোডই ব্যবহৃত হবে 20টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করার জন্য। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে একাধিক জেনেটিক কোডের দরকার হয়। সো ইট ইজ ডিজেনারেট টাইপ। এটাকে বলে ডিজেনারেট টাইপ। আমি আর উদাহরণ দ্বারা বোঝাবো ডিজেনারেট টাইপ কি, স্লাইডে দেখাবো। আপাতত এটা বুঝে নাও, কোড ইজ ডিজেনারেট মানে 64টি কোড 20টা অ্যামাইনো অ্যাসিডকে, বেশি কোড কম অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, একাধিক জেনেটিক কোড একটি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। সো ইট ইজ ডিজেনারেট টাইপ। তারপর কি বলা যাবে, ইট ইজ ইউনিভার্সাল। জেনেটিক কোড ইজ ইউনিভার্সাল। ইট ইজ ইউনিভার্সাল। ইউনিভার্সাল দ্যাট মিনস কি, সব ক্ষেত্রে সমান। আগে যেটা বলেছিলাম আর কি, একটা ব্যাকটেরিয়ার জেনেটিক কোড যেরকম, একটা মসের জেনেটিক কোড যেরকম, একটা হাতির জেনেটিক কোড একই রকমের, একটা বটগাছের জেনেটিক কোড একই রকমের। অর্থাৎ 64টি জেনেটিক কোড, একটা হাতিতে 64টি জেনেটিক কোড থাকবে, একটা ব্যাকটেরিয়াতে 64টি জেনেটিক কোড থাকবে, মানুষের 64টি জেনেটিক কোড আছে, একটা বটগাছের 64টি জেনেটিক কোড আছে, এবং সেটা নির্দিষ্ট 64টা এবং নির্দিষ্ট জেনেটিক কোড। সো ইট ইজ ইউনিভার্সাল। এটাকে বলা হয়েছে ইউনিভার্সাল। সব জেনেটিক কোড সব প্রাণীর ক্ষেত্রে সমান, বড় থেকে ছোট শুরু করে সব প্রাণীর ক্ষেত্রে সমান। সো ইট ইজ কল্ড ইউনিভার্সাল। জেনেটিক কোড sometimes ambiguous types, sometimes it is ambiguous, ambiguous, ambiguous type. Sometimes it is ambiguous type. Ambiguous type that means হলো hesitation, দ্বিধাদ্বন্দ্ব, কনফিউশন, বুঝতে অসুবিধা হয়। সামটাইমস, কখনো কখনো, সব সময় না, কখনো কখনো এটা অ্যাম্বিগুয়াস টাইপের হয়ে থাকে, হেজিটেশনের পরে। কিভাবে সেটা হেজিটেশন হয়, যেমন একটা জেনেটিক কোড হলো GGA, একটা জেনেটিক কোড। এই GGA জেনেটিক কোডটা 2টি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। GGA 2টি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। এটা হলো glycine and glutamic acid একটা জেনেটিক কোড 2টি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। কিছুক্ষণ আগে বললাম যে জেনেটিক কোড ডিজেনারেট, একাধিক জেনেটিক কোড একটি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, বাট এটা অ্যাম্বিগুয়াস হতে পারে কখনো কখনো, সেটা খুব রেয়ার। যেমন একটা জেনেটিক কোড একাধিক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে এবং সেটা একটাই আছে এরকম জেনেটিক কোড, সেটা হলো GGA। সে 2টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, গ্লাইসিন অ্যান্ড গ্লুটামিক অ্যাসিড। তাহলে এখানে হেজিটেশনের ব্যাপারটা কি আছে, এই যে GGA যখন জেনেটিক কোডটা আসবে এমআরএনএ এর ক্ষেত্রে, এখানে তো এইভাবে থাকবে সাজানো GGA। এই জেনেটিক কোডটা যখন এমআরএনএ তে এখানে সাজানো থাকবে, তখন কোন অ্যামাইনো অ্যাসিডটা আসবে, গ্লাইসিন আসবে না গ্লুটামিক অ্যাসিড আসবে? দুইটাই তো, যেহেতু GGA 2টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, সে যদি GGA যেখানে নিউক্লিওটাইড আছে ভাবে GGA, তখন গ্লাইসিন আসবে না গ্লুটামিক অ্যাসিড আসবে। সো ইট ইজ কনফিউশন। এটা কি বলেছে অ্যাম্বিগুয়াস টাইপ। এটা খুব বেশি ক্ষেত্রে হয় না, শুধু একটা জেনেটিক কোডের ক্ষেত্রেই হয়, এবং সেটা তোমার মনে রাখবে GGA 2টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, গ্লাইসিন অ্যান্ড গ্লুটামিক অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছো হোয়াট ইজ অ্যাম্বিগুয়াস টাইপ। অ্যাম্বিগুয়াস টাইপ হলো একটা জেনেটিক কোড যখন একাধিক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। তো একাধিক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারলে কি হবে, GGA গ্লাইসিন এবং গ্লুটামিক অ্যাসিড, এখানে এই সংকেত দেখে, এটা তো সাইটোপ্লাজমে থাকে, গ্লাইসিন গ্লুটামিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডগুলো সাইটোপ্লাজমে ভাসতে থাকে। তো কোন অ্যামাইনো অ্যাসিড আসবে, টিআরএনএ বহন করে নিয়ে আসে, কোন অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার আরএনএ টিআরএনএ এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে বহন করে নিয়ে আসবে, কোন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে সে বহন করে নিয়ে আসবে, গ্লাইসিনকে বহন করে নিয়ে আসবে না গ্লুটামিক অ্যাসিডকে বহন করে নিয়ে আসবে। এটা একটা কনফিউশন। এই ব্যাপারটাকে বলেছে অ্যাম্বিগুয়াস টাইপ। জেনেটিক কোড ইজ সামটাইমস অ্যাম্বিগুয়াস টাইপ। মনে রাখতে হবে যে অ্যাম্বিগুয়াস জেনেটিক কোডটা হলো GGA। Genetic code sometimes a specific type, sometimes
it may be ambiguous, sorry, it may be a specific type, স্পেসিফিক টাইপ। এটা স্পেসিফিক ধরনের হতে পারে, এটা কিন্তু ভেরিয়েশন, এটা কখনো কখনো স্পেসিফিক ধরনের হতে পারে। স্পেসিফিক ধরনের দ্যাট মিনস কি, একটা কোড যখন একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে, একটা কোড একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে, অন্য কাউকে না, তখন এইটাকে বলে স্পেসিফিক জেনেটিক কোড। এরকম আছে উদাহরণ, যেমন এ ইউ জি, এটা একটা স্পেসিফিক কোড। এ ইউ জি একটা স্পেসিফিক কোড। এই মিথিওনিনকে বা ফর্মাল মিথিওনিনকে নির্দেশ করে, মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে, একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। আর একটা আছে স্পেসিফিক কোড, সেটা হলো ইউজিজি। এই অ্যামাইনো অ্যাসিড, এই জেনেটিক কোড ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। সো ইট ইজ এ স্পেসিফিক টাইপ। এই দুইটা, এটাও নির্দিষ্ট, কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে। স্পেসিফিক জেনেটিক কোড কয়টি? দুইটি। স্পেসিফিক জেনেটিক কোড দুইটি, একটা হলো AUG, এটাকে কিন্তু সূচনাকারী কোডনও বলা হয়। সূচনাকারী কোডন দ্যাট মিন্স প্রোটিন সংশ্লেষণ সূচনা করতে হলে প্রথম যে কোডটা লাগবে সেটা হলো AUG, এটাকে সূচনাকারী কোডন বলে। এটি সূচনাকারী কোডন মানে ইনিশিয়েশন কোডন অ্যান্ড স্পেসিফিক কোডন অলসো। আর একটা হলো স্পেসিফিক কোডন UGG। ইউজিজি কি কাকে নির্দেশ করে? ট্রিপ্টোফ্যানকে নির্দেশ করে। আর এওজি কি কাকে নির্দেশ করে? মিথিওনিন বা ফর্মাল মিথিওনিন, একটা অ্যামাইনো অ্যাসিড আর কি। মিথিওনিন হলো আদিকোষের ক্ষেত্রে, আর প্রকৃতি কোষের ক্ষেত্রে ফর্মাল মিথিওনিন বলা হয়। AUG বা ইউজিজি, এটা সেজন্য লেখা আছে সামটাইমস ইট মে বি স্পেসিফিক টাইপ, এটা কখনো কখনো স্পেসিফিক ধরনেরও হতে পারে। সেই স্পেসিফিক জেনেটিক কোড দুইটা, AUG এবং UGG। এই হলো বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য, ডিজেনারেসির ব্যাপারটা ইম্পর্টেন্ট। অলমোস্ট অল অফ দ্য ডিজেনারেসি, অলমোস্ট all of the degeneracy is confined to the third codon position. Third codon position. এই যে ডিজেনারেসিটা কেন হয়? অলমোস্ট অল অফ দ্য ডিজেনারেসি তো আছে যে 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য 64টি জেনেটিক কোড মনে রাখতে হবে। সেই যে ডিজেনারেসির ব্যাপারটা, এটা নির্ভর করে কিসের উপর? অলমোস্ট অল অফ দ্য ডিজেনারেসি ইজ কনফাইন্ড টু দ্য থার্ড কোডন পজিশন। থার্ড কোডন কি? মনে করি AUG, হ্যাঁ, এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম থেকে কাজ, 5 প্রাইম টু 3 প্রাইম যদি কাজ করে, তাহলে এর 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, কোডের 3 নম্বর পজিশন। তাই কি বলছে? অলমোস্ট অল অফ দ্য ডিজেনারেসি ইজ কনফাইন্ড টু দ্য থার্ড কোডন। এই কোডন পজিশনের কারণে অ্যান্টিকোডনের সাথে তার একটা কি হয়, একটা মিল হয় না আর কি, সেটাকে এই জন্য এটাকে বলেছে অলমোস্ট অল অফ দ্য ডিজেনারেসি ইজ কনফাইন্ড টু দ্য থার্ড কোডন পজিশন। এটা আমি দেখাবো ওভেল হাইপোথিসিসের ক্ষেত্রে। এই থার্ড কোডনের কারণে ডিজেনারেসিগুলো হয়ে থাকে, তাহলে ডিজেনারেসি হতো না থার্ড কোডনের কারণে। আবার মনে রাখবে, থার্ড কোডনের কারণে। আর অ্যান্টিকোডনের তার বিপরীত, অ্যান্টিকোডনের 1 নম্বর পজিশন, আর কোডনের হলো 3 নম্বর পজিশন। থার্ড কোডনের অবস্থানের কারণে এটা ডিজেনারেসি হয়ে থাকে। সেটাকে বলেছে অলমোস্ট অল অফ দ্য ডিজেনারেসি, মানে প্রায় সব ডিজেনারেসি নির্ভর করে থার্ড কোডনের উপরে, থার্ড কোডন পজিশনের উপরে। তো এই হলো বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য বলা যায় এর প্রান্ত আছে। প্রান্ত আছে দ্যাট মিনস কি, জেনেটিক কোড একটা নির্দিষ্ট প্রান্ত থেকে কাজ শুরু করে নির্দিষ্ট প্রান্তে যে শেষ হয়। যেমন এখানে দেখানো হলো 5 প্রাইম থেকে কাজ শুরু করে 3 প্রাইম এর শেষ হবে, অর্থাৎ 3 প্রাইম থেকে শেষ হবে 5 প্রাইমে দেওয়া শুরু হবে, এরকম আর কি। মানে 5 প্রাইম টু 3 প্রাইমে সে কাজ শুরু করে জেনেটিক কোড। সো এর প্রান্ত আছে, জেনেটিক কোডের এইভাবে প্রান্ত আছে। তো এগুলো হলো জেনেটিক বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। তো জেনেটিক কোড 64টি। এখানে আরেকটা কথা বলা দরকার, ঠিকই আছে, প্রোটিন সংশ্লেষণের সময় এই 64টি কোডই দরকার হয়। তার ভিতরে 61টি কোডকে বলা হয় অ্যাক্টিভ, মানে সক্রিয়। 61টি কোড সক্রিয়, আর 3টি কোড যে আছে সেটাকে বলা হয় ননসেন্স কোডন, ইনঅ্যাক্টিভ বলে, ননসেন্স কোডন হলো অ্যাক্টিভ,
আর এটা হলো ননসেন্স কোডন, ইনঅ্যাক্টিভ। এভাবে না বলাই বেটার, এভাবে নাম দেওয়া ঠিক না। ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ নয়, তারও একটা বিশেষ ভূমিকা রয়েছে প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে, আর এগুলোর তো ভূমিকা রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি এটাকে অ্যাক্টিভ বলা হয়েছে, সক্রিয় অ্যামাইনো অ্যাসিড হলো সক্রিয় জেনেটিক কোড হলো 100টি। সক্রিয় কেন বলা হয়েছে? এই 100টি জেনেটিক কোড 20টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, এই 3টা কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না। আবার মনে রাখবে 61টি জেনেটিক কোড, 61টি জেনেটিক কোড 20টি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, সো ইট ইজ পলিঅ্যাক্টিভ 61টি জেনেটিক কোড। আর এই 3টা জেনেটিক কোড কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না, সেই জন্য এটাকে বলা হয়েছে অনঅ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ বা নন সেন্স কোডন। কোনো সেন্স নাই সেটাও বলা ঠিক না। কেন? এটা হলো প্রোটিন সংশ্লেষণ। এই 3টা জেনেটিক কোড না হলে প্রোটিন সংশ্লেষণ বন্ধই হবে না। স্টপ কোডনও বলা হয় এটাকে, ননসেন্স কোডন বা স্টপ কোডন। স্টপ কোডন, সমাপনী কোডনও বলা হয় বাংলায়। স্টপ কোডন মানে প্রোটিন সংশ্লেষণ একটা নির্দিষ্ট জায়গায় 20টা অ্যামাইনো অ্যাসিড যখন আসবে, তারপর তো প্রোটিন সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে। তো বন্ধ করতে হলে এই নির্দিষ্ট 3টা জেনেটিক কোড আসতে হবে। এই জন্য এই 3টা জেনেটিক কোডকে বলা হয় স্টপ কোডন। এই 3টা জেনেটিক কোড নির্দিষ্ট মনে রাখতে হবে। 3টা জেনেটিক কোড কি? UAA, UAA, UAG, UGA। এই 3টা কোডকে বলা হয় স্টপ কোডন বা ননসেন্স কোডন। এই 3টা কোড নির্দিষ্ট কিন্তু মনে রাখতে হবে। UAA, UAG, UGA ননসেন্স কোডন বা স্টপ কোডন। কারণ সে স্টপ কোডন এই কারণেই যে সে প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করে, কাজে একে ননসেন্স বলা ঠিক হয় না। নাম দিয়েছে বিজ্ঞানের ননসেন্স। স্টপ কোডন বলতে পারি, ইনঅ্যাক্টিভ তো বলতে পারি না, বাট আমরা মনে রাখবো এইভাবে এটা স্টপ কোডন। স্টপ কোডন এই হিসেবে মনে রাখবো। 3টা UAA, UAG, UGA 3টা হলো স্টপ কোডনের। বাকি 61টা জেনেটিক কোড 20টি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। তো এখন আমি একটু চার্টের দিকে যাব। জেনেটিক কোড যে ট্রিপল ইন নেচার সেটা একটু দেখি, পরীক্ষা অনেক সময় আসতে পারে। জেনেটিক কোড ত্রয়ী প্রকৃতির। কেন ত্রয়ী প্রকৃতির? মানে 3টা বেস মিলে একটা জেনেটিক কোড হয় কেন? এই জিনিসগুলো মনে আছে নিশ্চয়ই। ট্রিপল ইন নেচার, জেনেটিক কোড ট্রিপল ইন নেচার। 3টা জেনেটিক কোড, 3টা বেস মিলে একটা জেনেটিক কোড হয়। তো স্লাইডে দেখা যাচ্ছে 3টা জেনেটিক কোড। দেখো আমি 4টা বেস দেখা যাচ্ছে। 4টা বেজ মিলে জেনেটিক কোড হয়েছে। 4টা বেজ আর কি জেনেটিক কোডে থাকে। তো আমি যদি ধরি যে 4টা বেজ আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তো একটা কোডের জন্য যদি একটা বেজ হয়, একটা কোডের জন্য যদি একটা বেজ নির্দিষ্ট থাকে, তাহলে কয় সিঙ্গেল কোড ফরওয়ার্ডস AGCU। এই 4টা জেনেটিক কোড 4টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারবে। কিন্তু আমার তো অ্যামাইনো অ্যাসিড আছে 20টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে হবে। এই জন্য এটাকে সিঙ্গেল কোড যদি এরকম হয়, তো 4টা বেজ 4টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারবে। তারপর যদি ডাবল অ্যাক্ট কোড হয়, অর্থাৎ 2টা বেজ মিলে যদি একটা জেনেটিক কোড হয়, তাহলে কি হবে? 4 × 4 16 ওয়ার্ড, 16 ভাবে এটাকে সাজানো যেতে পারে। AG, AC, এটা নিয়ম আছে কিন্তু নিজে এটা করতে হবে। AA, তারপর কি AG, AC, AU, আবার GA, এরপর কি এই যে G, GA, GG, GC, GU, তারপর C, CA, CG, CC, CU, UA, UG, UCU, এই 16 ভাবে এটাকে সাজাতে পারি। তো তাহলে দেখা যায় যে ডাবল কোড যদি হয়, তাহলে 16টা জেনেটিক কোড হতে পারে। তাহলে 16টা জেনেটিক কোড, 16টা ম্যাক্সিমাম 16টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। কিন্তু আমার অ্যামাইনো অ্যাসিড 20টা, কাজেই 2টা বেজ মিলে একটা জেনেটিক কোড নয়। এখন দেখি 3টা বেজ মিলে কি হতে পারে? ট্রিপল কোড। এটা বলেছে ট্রিপল কোড ত্রয়ী প্রকৃতির, 64টি ওয়ার্ডস নির্দেশ করে। 3 ভাবে সজ্জিত যদি হয় আর কি বেসগুলা, যেমন এটা নিয়ম আছে কিন্তু নিজে নিজেই দেখতে পারবে। বন্য একটা নিয়ম আছে, সেটা আমি দেখাবো। এটা হলো সহজভাবে বোঝার উপায়, ওটা এটা বেটার। A 3বার নিলাম আমি, 3টা বেজ A, তারপর A 2বার নেব, তারপর পরবর্তী বেজ যাবে G, A G,
তারপর আবার এ এ তারপর সি নেব, তারপর এ এ তারপর ইউ নেব, এইভাবে। তারপর এ তো হয়ে গেল, তারপর কি এ এ হয়ে গেল, তারপর এ জি, এ জি, তারপর কি এ, এ জি জি, এ জি সি, এ জি ইউ, তারপর কি এ জির পর কি এসি, এসি এ, এসি জি, এসি সি, এসি ইউ, তারপর কি এ ইউ, এ ইউ এ, এ ইউ জি। এইভাবে আমি এটাকে 64 বার সাজাতে পারি। এবং 64 বার আমরা জানি জেনেটিক কোড 64টা, তাহলেই আমরা 64 জেনেটিক কোড 64টা, এর ভিতরে 3টা হলো স্টপ কোডন, বাকি 61টি কোড 20টি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। সো জেনেটিক কোড ইজ ট্রিপলড ইন নেচার। এই জন্য জেনেটিক কোডকে বলা হয় ত্রয়ী প্রকৃতি, ট্রিপলড ইন নেচার। বুঝে গেছে আশা করি? একটা বেস মিলে যদি হয় জেনেটিক কোড, সে 4টা কোডই হতে পারবে, 4টা কোড 4টা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারবে। 2টা মিলে যদি হয় আমি 16 বার এটাকে সাজাতে পারবো, তো 16টা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারবে। আর যদি 3 বার হয় তাহলে 64 বার আমি এটাকে সাজাতে পারবো। এই 64টা জেনেটিক কোড, তার ভিতরে 61টি জেনেটিক কোড 20টি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। সেটা আমি দেখলাম কিভাবে 20টি অ্যামিনো অ্যাসিড 61টি বা 61টি জেনেটিক কোডকে নির্দেশ করতে পারে, সেটাও আমি দেখাবো একটু পরেই নেক্সট স্লাইডে। তো এটা হলো জেনেটিক কোড প্রায় ট্রিপল ইন নেচার, সেটা দেখানো হলো। এরপর দেখো যেটা বললাম আর কি, 64টা বা 100টিতে জেনেটিক কোড 20টি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। স্লাইড দেখা যাচ্ছে নিশ্চয়ই? তো এখানে কি আছে, আমার অ্যামিনো অ্যাসিড হলো 20টা, সেই 20টা অ্যামিনো অ্যাসিডকে নাম মনে রাখতে হবে। যেমন একটা লিস্ট দেখানো হলো এখানে, লিউসিন, সেরিন, আর্জিনিন, 3টা অ্যামিনো অ্যাসিড। প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের 6টি বিভিন্ন সংকেত দরকার, অর্থাৎ 6টা জেনেটিক কোড দরকার। আবার বলছি এই 3টা অ্যামিনো অ্যাসিডের জন্য লিউসিন, সেরিন এবং আর্জিনিন, আর্জিনিনের জন্য 6টা জেনেটিক কোড দরকার হয়, প্রত্যেকটার জন্য 6টা। এটাই তো ডিজেনারেসি। একটা অ্যামিনো অ্যাসিডের জন্য একাধিক 6টা পর্যন্ত হতে পারে জেনেটিক কোড দরকার, সেটি হলো ডিজেনারেসি। এটা ডিজেনারেসির একটা উদাহরণ আর কি। লিউসিন, সেরিন, আর্জিনিন 6টা বিভিন্ন সংকেত দ্বারা, বিভিন্ন সংকেত আপনি জেনেটিক কোড দ্বারা নির্দিষ্ট। তারপর ভ্যালিন, থ্রিওনিন, অ্যালানিন, গ্লাইসিন এবং প্রোলিন, 5টা অ্যামিনো অ্যাসিড। এই 5টা অ্যামিনো অ্যাসিড প্রত্যেকটার জন্য 4টা জেনেটিক কোড দরকার। আবার বলছি ভ্যালিন, প্রোলিন, ভ্যালিন, থ্রিওলিন, অ্যালানিন, গ্লাইসিন এবং প্রোলিন সবগুলো অ্যামিনো অ্যাসিডের নাম। এখানে 5টা অ্যামিনো অ্যাসিড, প্রত্যেকটার জন্য 4টা, তার মানে কি 20টা সংকেত এখানে দরকার, প্রত্যেকটার জন্য 4টা সংকেত, 4টা জেনেটিক কোড দরকার। তারপর আছে আইসোলিউসিন, একটা অ্যামিনো অ্যাসিড, এর জন্য 3টা, এই একটা অ্যামিনো অ্যাসিডের জন্য 3টা জেনেটিক কোড দরকার। আইসোলিউসিন, আইসোলিউসিন শুধু একটার জন্য 3টা দরকার, আইসোলিউসিন। তারপর আছে আরো 9টা অ্যামিনো অ্যাসিড, ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, হিস্টিডিন, গ্লুটামিন, অ্যাসপারজিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, লাইসিন এবং সিস্টিন। এখানে 9টা অ্যামিনো অ্যাসিড, এই 9টার প্রত্যেকটার জন্য 2টা জেনেটিক কোড দরকার। তাহলে এটা কি ডিজেনারেসি না? একটা অ্যামিনো অ্যাসিড জন্য একাধিক 6টা পর্যন্ত হতে পারে। এইগুলো হলো ডিজেনারেসি। এখন হিসাব করি, প্রথম বলা হয়েছিল 3টা, লিউসিন, সেরিন, আর্জিনিন, প্রত্যেকটার জন্য 6টা বিভিন্ন সংকেত দরকার, তাই 3টার জন্য 6টা সমান 18টা দরকার হবে। পরবর্তীতে 5টার জন্য প্রত্যেকটার জন্য 4টা, 4 5 20টা। পরবর্তীতে একটার জন্য 3টা সংকেত, 3টা। পরবর্তীতে 9টার জন্য 2টা, 18টা। যোগ দিলে কত হয়? 59। এইগুলো যোগ করলে 59টা জেনেটিক কোড, 59টি জেনেটিক কোড। বাট আমার তো 64টি দরকার। তো 59টি জেনেটিক কোড আমরা কিছুক্ষণ আগে পড়লাম। স্পেসিফিক কোড আছে 2টি, কি কি? AUG এবং UGG স্পেসিফিক কোড। এই স্পেসিফিক কোডগুলা স্পেসিফিক তো নির্দিষ্ট, একটা হলো মিথিওনিনের জন্য আর একটা হলো ট্রিপ্টোফেনের জন্য। মিথিওনিন, ট্রিপ্টোফেন এখানে নাই, সেই জন্য 2টা, 59 যোগ 2 স্পেসিফিক কোড, তাহলে যোগ দিলে হলো 100টিটা। এই 100টিটা জেনেটিক কোড অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে 20টা। আর হলো আমরা 64টি জেনেটিক কোড কিভাবে হলো, স্টপ কোডন যে 3টা সেটা যোগ দিলে 64টা। এই 64টা জেনেটিক কোডই আমার দরকার হয়ে থাকে। তো এটা হলো জেনেটিক কোড ডিজেনারেট ধরনের, সেটা একটা প্রমাণ। জেনেটিক কোড ডিজেনারেট ধরনের প্রমাণ করে দেখো, দ্যাট ইজ দ্য প্রুফ। লিস্ট করতে হবে, লিস্টে হলো নামগুলো, 20টা অ্যামিনো অ্যাসিডের নাম মনে রাখতে হবে, কয়টা অ্যামিনো অ্যাসিড কয়টা জেনেটিক কোড দ্বারা নির্দিষ্ট হয় সেটা মনে রাখতে হবে। এভাবে হিসাব করে দেখালাম যে এখানে দেখো 59টি পাওয়া যাচ্ছে। আমরা জানি 2টা হলো স্পেসিফিক কোড, সেই 2টা যোগ দেবো 100টিটা হবে। আর স্টপ কোডন হলো 3টা, 64টা জেনেটিক কোড। এই 64টা জেনেটিক কোডে তোমার দরকার হয় কোডিং সংশ্লেষণের ক্ষেত্রে। এরপর দেখি কোড ডিকশনারি বলে একটা কথা আছে। আচ্ছা, ওবেল হাইপোথিসিসটা একটু না পরে দেখি, ঠিক আছে, দেখি এটাই দেখে নেই।
Annabelle hypothesis, যেটা বলছিলাম অলমোস্ট অল অফ দ্য ডিজেনারেসি ইজ কনফাইন্ড টু দ্য থার্ড কোডন পজিশন। যে একটা বৈশিষ্ট্য বলছিলাম যে ডিজেনারেসি কেন হয়, কোডনের থার্ড যে বেসটি আছে সে বেসটার অবস্থানের কারণে। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে একটা কোষে যেহেতু 64টা কোড আছে, 64টা টিআরএনএ দরকার হয় প্রোটিন সংশ্লেষণের জন্য, অথবা 64টা অ্যান্টিকোডনের দরকার হবে। কোডের বিপরীত যেটা সেটা হলো অ্যান্টিকোড, কোডের বিপরীত কমপ্লিমেন্টারি বেস যেগুলো সেগুলো অ্যান্টিকোড। তাই 64টা কোডের জন্য 64টা টিআরএনএ দরকার। টিআরএনএ গুলো কি এই কোডগুলোকে বহন করে বা অ্যামিনো অ্যাসিডকে বহন করে নিয়ে যায়। তাই টিআরএনএ দরকার হলো 64টা। অথবা এটাও হতে পারে যে 20টা অ্যামিনো অ্যাসিডের জন্য কোষে 20টা টিআরএনএ থাকা দরকার। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে 1960 সালের দিকে ক্রিকের, এটা বলে ক্রিকের অস্থিতি অনুকল্প, ক্রিকের আন্নাবেল হাইপোথিসিস বলে, ক্রিক বিজ্ঞানী অর্থনমিক ক্রিক যেটা বলে যে ডিএনএ আবিষ্কার করেন, ক্রিকের অস্থিতি অনুকল্প। ক্রিক 1966 সালে দেখলেন যে বিভিন্ন প্রাণী নিয়ে গবেষণা করে দেখলেন যে কোষে টিআরএনএ সংখ্যা 20টিও নয় 64টিও নয়, সেটা কত 31 বা 30 থেকে 42টা। তাহলে 20-এর সাথেও মিলছে না, 64-র সাথেও মিলছে না। তাহলে এই কম সংখ্যক টিআরএনএ 64টা কোডকে কিভাবে ডিকোড করে, কোডকে ডিকোড করতে টিআরএনএ কোডগুলোকে ডিকোড করে, সেটা কিভাবে একটু পরে দেখব। তো এই জন্য উনি একটা গবেষণা করে দেখলেন যে ওই কথাই বলছেন যে অলমোস্ট অল অফ দ্য ডিজেনারেস ইজ কনফাইন্ড টু দ্য থার্ড কোডন পজিশন। উদাহরণে আমরা যদি দেখি, এই একটা উদাহরণ রয়েছে, এটা হলো কোড 5 প্রাইম টু 3 প্রাইম কোড, এমআরএনএ কোড, অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন। কোডের সাথে তার কমপ্লিমেন্টারি বেস হলো অ্যান্টিকোড, মানে টিআরএনএ। টিআরএনএর গঠন মনে আছে, টিআরএনএর 5টা বাহু থেকে নিচের দিকে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় অ্যান্টিকোডন আর্ম। অ্যান্টিকোডন আর্ম, যে কোডন অ্যান্টিকোডন থাকে, ওই কোডন অ্যান্টিকোডন দ্বারা সে এমআরএনএর কোডনের সাথে সে যে যুক্ত হয়। এটি কিন্তু টিআরএনএর নিচের দিকের অংশটা অ্যান্টিকোডন পার্ট, টিআরএনএর অ্যান্টিকোডন পার্ট। আবার বলছি অ্যান্টিকোডন পার্টের কাজ হলো কোডের সাথে যে মিলিত হয়। এই হলো টিআরএনএ। এটা কিন্তু উল্টাভাবে কাজ করে 3 প্রাইম টু 5 প্রাইম। এটা হলো কোড হলো 5 প্রাইম টু 3 প্রাইম। আগে বললাম কোডের প্রান্ত আছে 5 প্রাইম টু 3 প্রাইম কাজ করে, আর অ্যান্টিকোড 3 প্রাইম টু 5 প্রাইম কাজ করে। তো হলো এখানে 3টা বেস অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন। এটাকে যদি নাম্বারিং করি 1 2 3, 3 নাম্বার পজিশন। এই সাইটোসিন অ্যান্টিকোডন কার সাথে, গুয়ানিন এর সাথে মিলতে পারে, গুয়ানিন সাইটোসিনের সাথে অ্যাডিনিন ইউরাসিলের সাথে মিলতে পারে। এটা তো স্বাভাবিক, কোড অ্যান্টিকোড স্বাভাবিক কমপ্লিমেন্টারি বেস তৈরি হলো। বাট এটা অস্বাভাবিক হতে পারে। কেন অস্বাভাবিক হবে? এই যে অ্যান্টিকোডনের পেজটা, এটা কিন্তু এই কোডের সাথে সমান্তরাল না, এটা একটু বক্র হয়ে এসেছে। এই যে দেখো এই অংশটা এটা বেশি বক্র, এই অংশটা এর সাথে সমান্তরাল নয়। এই 3 নম্বর পজিশন, এখানে অ্যান্টিকোডনের 1 নম্বর পজিশন সমান্তরাল নয়। তো সমান্তরাল নয় বলে কি বলছেন যে এই যে অ্যান্টিকোডন সে কি করতে পারে, তার নর্মাল যে কোড আছে সেই কোডের বাহিরে অন্যের সাথে যাইয়া কি বন্ধন তৈরি করতে পারে। যে গুয়ানিন সাইটোসিনের সাথে 3টা বন্ধনের দ্বারা যুক্ত হয়েছে, এই গুয়ানিন সাইটোসিনের সাথে বন্ধন তৈরি না করে অন্যের সাথেও বন্ধন তৈরি করতে হবে। যেমন এই নিচের উদাহরণটা, গুয়ানিন ইউরাসিলের সাথে ডাবল বন্ড দ্বারা যে যুক্ত হয়েছে। তাহলে কি হলো, একটি অ্যান্টিকোডন 2টা কোডকে নির্দেশ করছে, এই হলো সি একটা এবং ইউ একটা। একটি অ্যান্টিকোডন জি নির্দিষ্ট, এই জি 2টা কোডকে নির্দেশ করছে, একটা সি একটা ইউ, 2টা কোডকে নির্দেশ করছে। কোড তো আমরা জানি 64টা, টিআরএনএ হলো কম, এখানে তো টিআরএনএ অ্যান্টিকোড যে টিআরএনএ, তা 32টা বা 42টা টিআরএনএ যেটা সে 64টা টিআরএনএ এভাবে নির্দেশ করতে পারে। অর্থাৎ একটি অ্যান্টিকোডন একাধিক কোডকে নির্দেশ করতে পারে। কেন? মানে এই কারণে যে তার এই গঠনটা, অ্যান্টিকোডনের যে টিআরএনএর অ্যান্টিকোডন যে আর্মটা আছে, এই গঠনের 1 নম্বর পজিশন আর কোডের 3 নম্বর পজিশন সমান্তরাল নয়। মানে একটা ওবেল অস্থিতি, ওবেল কথার অর্থ হলো অস্থিতি। ওবেল কোনো বিজ্ঞানীর নাম না, বিজ্ঞান কিন্তু গ্রিক। ওবেল হলো অস্থিতি, অনুকল্প অস্থিতি, মানে এটা স্থির না, এটা এর সাথে জোট করতে পারে, বাট এটা এই বন্ধনটা ভেঙেও যেতে পারে, সে অন্যের সাথেও জোট তৈরি করতে পারে, যেমন ইউর সাথে এখানে জোট তৈরি করছে। আরেকটি উদাহরণ দেখো, এখানে ইউ হলো অ্যান্টিকোডন, সে স্বাভাবিকভাবে এর সাথে জোট তৈরি করবে, কমপ্লিমেন্টারি বেস তৈরি করবে, বা এটা যে অ্যান্টিকোডন পজিশন এটা এর সাথে জোর না করে সে কি জির সাথেও ট্রিপল বন্ড দ্বারা, এখানে এডিনের সাথে ডাবল বন্ড দ্বারা, এখানে জির সাথে সে ট্রিপল বন্ড দ্বারা জোর তৈরি করলো। দ্যাট ইজ একটা অ্যান্টিকোড একাধিক কোডকে ডিকোড করে, একটা অ্যান্টিকোড একাধিক কোডকে ডিকোড করে। এই যে এখানে একটা অ্যান্টিকোড 2টা কোড, একটা অ্যান্টিকোড 2টা কোডকে ডিকোড করলো। সো জেনেটিক কোড ইজ ডিজেনারেট ধরনের এবং সেটা নির্ভর করে থার্ড কোডন পজিশনে। এটার আরো উদাহরণ আছে,
এই একটা উদাহরণ দেখতে পারেন, একই অবস্থা, ওবেল হাইপোথিসিস। এখানে অ্যান্টিকোড আই আর কোড হলো সি, 3 নম্বর পজিশন। এটা হলো 1 2 3, আর এটা হলো 1 2 3 উল্টা। এটা হলো 5 প্রাইম থেকে 1 2 3, অ্যান্টিকোডের 1 2 3, আর কোডের হলো 1 2 3 এদিক থেকে যাবে আর কি। তো এই ইনোসিন এটা একটা ব্যতিক্রমী বেজ আর কি, আরএনএর একটা বেজ। এই ইনোসিন সেই সাইটোসিনের সাথে নরমালি ডাবল বন্ড দ্বারা যুক্ত হয়। বা ইনোসিন সে ইউরাসিনের সাথেও বন্ধন তৈরি করতে পারে, আবার ইউরোসিন সে এডিনিনের সাথেও বন্ধন তৈরি করতে পারে। তাহলে দেখা যায় একটা অ্যান্টিকোড 3টা কোডের সাথে বন্ধন তৈরি করলো। সো জেনেটিক কোড ডিজাইনের ধরনের, এবং এটা নির্ভর করে থার্ড কোডন পজিশনের জন্য। দ্যাট ইজ ওবেল হাইপোথিসিস এন্ড ইট ইজ ক্রিয়েটেড বাই ক্রিক 1966 সালে এই কাজটা করেছেন। তো এখন আমরা বুঝতে পারছি হোয়াট ইজ দ্য ডিজেনারেসি অফ জেনেটিক কোড এবং কোথায় সেটা নির্ভর করে। এখন আমরা ট্রান্সলেশনে যেতে পারি। জেনেটিক কোডের সম্পর্কে আমরা আইডিয়া নিলাম। জেনেটিক কোড সম্পর্কে আলাদা প্রশ্ন হবে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সলেশন জেনেটিক কোড লাগবে। ট্রান্সলেশনে কি কি লাগে? ট্রান্সলেশন তো বলেছি এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। ধরুন ট্রান্সলেশনের জন্য কি কি লাগে? ট্রান্সলেশনের জন্য আমরা আগেই দেখলাম কি লাগবে। ডিএনএ তো লাগবে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, তারপর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। ডিএনএ লাগবে, তারপর লাগবে কি আরএনএস, সমস্ত আরএনএ লাগবে। আরএনএস মানে সমস্ত 3টা টিআরএনএ লাগবে। তারপর কি লাগবে? অ্যামাইনো অ্যাসিড ছাড়া কি প্রোটিন হবে? অ্যামাইনো অ্যাসিড লাগবে। অ্যামাইনো অ্যাসিড, সমস্ত অ্যামাইনো অ্যাসিড মানে 20টা অ্যামাইনো অ্যাসিড লাগবে। তারপর লাগবে রাইবোজোম। প্রোটিন সংশ্লেষণ কোথায় হয়? রাইবোজোমে হয়। কোষের সাইটোপ্লাজমে রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণ হয়। এনজাইম লাগবে, রিঅ্যাকশন হয় বিভিন্ন এনজাইমস লাগবে। তারপর লাগবে বিভিন্ন প্রোটিন ফ্যাক্টর লাগে, প্রোটিন ফ্যাক্টর। তারপর লাগে কি লাগে? এটিপি লাগে, জিটিপি লাগে। তারপর লাগে এটিপি, জিটিপি লাগে, অ্যাডিনিন ট্রাইফসফেট, গুয়ানিন ট্রাইফসফেট, এগুলো লাগবে। আর লাগে কি? ম্যাগনেসিয়াম আয়ন লাগে। এগুলো হলো নেসেসারি ফর প্রোটিন সিনথেসিস। তো ডিএনএ লাগবে, আমরা বুঝতে পারি। আরএনএস 3টা আরএনএ ভূমিকা পালন করবে প্রোটিন সংশ্লেষণের জন্য, তা নাহলে প্রোটিন সংশ্লেষণের হবেই না। আরএনএর কাজই হলো প্রোটিন সংশ্লেষণে ভূমিকা রাখা। এটা কিন্তু জেনেটিক আরএনএ নয়, ইট ইজ নন জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ তো কোথায় থাকে? যেখানে ডিএনএ থাকে সেখানে জেনেটিক আরএনএ। এটা হলো নন জেনেটিক আরএনএ। অ্যামাইনো অ্যাসিড লাগবে, প্রোটিন গঠিত অ্যামাইনো অ্যাসিড দ্বারা। অ্যামাইনো অ্যাসিড লাগবে। সাইটোপ্লাজমে রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণ হয়, রাইবোজোম লাগবে। রিঅ্যাকশনের জন্য এনজাইমস লাগবে, আর কিছু সহায়তাকারী প্রোটিন ফ্যাক্টর লাগবে, এটিপি লাগবে, জিটিপি লাগবে, ম্যাগনেসিয়াম আয়ন লাগবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো নেসেসারি ফর প্রোটিন সিনথেসিস। প্রোটিন সংশ্লেষণ কেমন দেখা যাচ্ছে এটা স্লাইডে? ক্লিয়ার দেখা যায় কিনা? একটু বড় করতে পারি, দেখা যায়? আচ্ছা, এরকম থাকুক। এটা হলো প্রোটিন সংশ্লেষণ। দেখো নিউক্লিয়ার মেমব্রেন, এই উপরে যেগুলো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, এটা হলো নিউক্লিয়ার পোর্ট, ছিদ্র। এটা নিউক্লিয়ার মেমব্রেন। তো এটা হলো ডিএনএ এর কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, যেটা বলা হয়েছিল ট্রান্সক্রিপশনের সময় বলেছিলাম। তার থেকে এমআরএনএ তৈরি হবে, যে এমআরএনএ তৈরি হয়েছে। এই যে টিএসি এর কমপ্লিমেন্টারি বেস, টি এর পরিবর্তে এ, এর পরিবর্তে ইউ, সি এর পরিবর্তে জি, এইভাবে টিজিসি। এইগুলো হলো জেনেটিক কোড। টিএসসি, টিজিসি। এখানে কিন্তু গ্যাপ দিয়ে দেখছি, কোনো গ্যাপ থাকে না, কন্টিনিউয়াসলি থাকে। বাট বুঝার জন্য কোনো কমা থাকবে না, বুঝার জন্য এরকম গ্যাপ। এই 3টা বেস মিলে একটা কোড, এই 3টা বেস মিলে একটা কোড। পিসেরটা কোড না, পিসেরটা কোড, এটা কোড।
AUG, ACG, UUU, এগুলো হলো জেনেটিক কোড। তো এটা হলো কোড, এভাবে তিনটা মানে কি এমআরএনএ তৈরি হলো। এমআরএনএ তৈরি হওয়ার পর সে তার ওখানে প্রোটিন সংশ্লেষণ করবে না, এই যে কোডগুলো তার কমপ্লিমেন্টারি ডিএনএ কমপ্লিমেন্টারি বেসগুলো তৈরি হলো, এখানে সে সংবাদটা ধারণ করবে। সেই সংবাদ ধারণ করে নিয়ে এসে সে কোথায় আসবে? সাইটোপ্লাজমে চলে আসবে। সাইটোপ্লাজমের কোথায় চলে আসবে? দেখো এই এমআরএনএ রাইবোজোমে। রাইবোজোমের আবার দুইটা সাব ইউনিট থাকে, একটা 70S এর ক্ষেত্রে কি 30S সাব ইউনিট এবং 50S সাব ইউনিট। এখানে 30S 70S রাইবোজোমের কথা বলা হয়েছে। 30S সাব ইউনিট, এটা দেখো 30S সাব ইউনিট অফ রাইবোজোম। 30S সাব ইউনিটের সাথে এসে এমআরএনএ, এই যে এখানে দেখো AUG, প্রথম AUG, তারপর ACG, তারপর ACG, ওই জেনেটিক কোড বিশিষ্ট এমআরএনএ এসে রাইবোজোমের সাথে যুক্ত হলো। তো এই অবস্থায় রাইবোজোমের এখানে একটা সাব ইউনিট 30S সাব ইউনিট দেখানো হলো। প্রোটিন সংশ্লেষণের শুরু হবার আগে রাইবোজোমের সাব ইউনিট দুইটা আলাদা থাকে, তো এখানে সেটা আলাদা আছে। প্রথম হলো 30S সাব ইউনিটের থেকে মানে প্রোটিন সংশ্লেষণ শুরু হয়। তো এই ক্ষেত্রে রাইবোজোমের 30S সাব ইউনিটের তিনটা অংশ রয়েছে, ভালো করে খেয়াল করলে এ একটা অংশ, পি একটা অংশ, ই একটা অংশ। এ হলো অ্যামাইনো অ্যাসাইড সাইট, অ্যামাইনো অ্যাসিড এসে যেখানে যুক্ত হবে তাই এর নাম হলো অ্যামাইনো অ্যাসাইড সাইট। তারপর পি, পি হলো পেপটিডাইল সাইট, অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ডের মাধ্যমে যে অংশে যুক্ত হয় সেটাকে বলি পি, পেপটিডাইল সাইট। এবং ই হলো এক্সিট সাইট, এক্সিট সাইট মানে টিআরএনএ গুলা কাজ করার পর ওখান থেকে বের হয়ে যাবে যে অংশ দ্বারা, সেটা বলে এক্সিট সাইট। তো রাইবোজোমের তিনটা অংশ আবার বলছি, এখানে দেখা যাচ্ছে অ্যামাইনো অ্যাসিড সাইট, পেপটিডাইল সাইট এবং এক্সিট সাইট। মনে রাখতে হবে অ্যামাইনো অ্যাসিড সাইট, অ্যামাইনো অ্যাসিড এসে যেখানে যুক্ত হয় সেটা হলো অ্যামাইনো অ্যাসিড সাইট, পেপটিডাইল সাইট। একটা অ্যামাইনো অ্যাসিড 20টা অ্যামাইনো অ্যাসিড তো পরপর যুক্ত হবে পেপটাইড বন্ডের মাধ্যমে। অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর পেপটাইড বন্ধনের মাধ্যমে যার সাথে যুক্ত হয়, যে জায়গায় এসে যুক্ত হয় সেটি বলে পেপটাইড বন্ড, মানে পেপটিডাইল সাইট। আর এক্সিট সাইট ওই টিআরএনএ, যদি এখানে একটা টিআরএনএ বের হয়ে যায়, পরবর্তী দেখে দেবো টিআরএনএ বের হয়ে যাবে, টিআরএনএ তার কাজটা সেরে একটা অ্যামিনো দিয়ে ওখান থেকে বের হয়ে যাবে, যেখান থেকে বের হয়ে যায় সেটাকে বলেছে এক্সিট সাইট। তো আনলোডেড টিআরএনএ, টিআরএনএ গুলো কোথায় থাকবে? সাইটোপ্লাজম থেকে। আনলোডেড টিআরএনএ, এটা হলো অ্যান্টিকোডন আর্ম, এই যে টিআরএনএ, এটা একটা টিআরএনএ, এটা অ্যামাইনো অ্যাসিড সাইট। অ্যামাইনো অ্যাসিড গুলো এখানে এসে জোর বাঁধে, টিআরএনএ গঠনটা মনে রাখবে, অ্যামাইনো অ্যাসিড এখানে এসে এসিসি আর্ম, যেটা কি অ্যাকসেপ্টর সাইট এইটা, আর অ্যান্টিকোডন সাইট হলো এইটা, তিনটা 1 2 3, এই তিনটা অ্যান্টিকোডন সাইট। তো এখানে লেখা আছে আনলোডেড টিআরএনএ, আনলোডেড টিআরএনএ, দ্যাট মিন্স এই টিআরএনএ কোনো অ্যামাইনো অ্যাসিড এখনো বহন করে নাই, কারণ সে এখনো সক্রিয় হয়নি। তারপর লোডেড ফর্মাল মিথিওনিন টিআরএনএ, লোডেড ফর্মাল মিথিওনিন টিআরএনএ। আমি বলছিলাম যে প্রথম যে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত হয় সেটা হলো মিথিওনিন বা ফর্মাল মিথিওনিন, আদিবাসীর ক্ষেত্রে ফর্মাল মিথিওনিন। লোডেড, এই যে লোডেড অ্যামাইনো অ্যাসিড নাম দিয়েছে, অ্যামাইনো অ্যাসিডের নাম দেয়নি, পজিশন দিয়েছে। অ্যামাইনো অ্যাসিড 1 মানে প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা ব্যবহৃত হয় সেটা হলো স্পেসিফিক কোড AUG। আমি বলেছিলাম স্পেসিফিক কোড হলো AUG, সে মিথিওনিন বা ফর্মাল মিথিওনিনকে নির্দেশ করে, কাজে এটা কিন্তু নির্দিষ্ট। তুমি যখন ছবি আঁকবে তখন এটা অবশ্যই AUG, এই যে কোড যেটা তার যে বিপরীত আছে সেইভাবে এখানে লিখতে হবে PAC। পরবর্তী বেলা তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারবে। প্রথমটা সূচনাকারী কোড কিন্তু নির্দিষ্ট AUG, এটা হলো সূচনাকারী কোড AUG। আগে বলেছি ইনিশিয়েশন কোড বা সূচনাকারী কোড AUG, এবং এটা অলসো স্পেসিফিক কোডও বটে। স্পেসিফিক কোড বলে কি হবে, সে ফর্মাল মিথিওনিন, তাই প্রথম যে টিআরএনএটা কাজ করবে সে ফর্মাল মিথিওনিন মানে অ্যামাইনো অ্যাসিডকে বহন করবে। তাহলে তার অ্যান্টিকোডন, এই অ্যান্টিকোডন লুপ কি হবে? এর কমপ্লিমেন্টারি বেস AUG, যে কমপ্লিমেন্টারি বেস কি হবে UAC, এর কমপ্লিমেন্টারি বেস যে টিআরএনএ আছে, এর কমপ্লিমেন্টারি বেস যে টিআরএনএ আছে অনেকগুলো, আমরা তো কয়টা বলছি টিআরএনএ 30টা বা 31টা থেকে 42টা টিআরএনএ থাকে, সেই টিআরএনএ গুলো এরকম অ্যান্টিকোডন লুপ থাকবে। UAC থাকলে সে AUG এর সাথে, আর UAC অ্যামাইনো অ্যাসিড 1 কে, দ্যাট মিন্স ফর্মাল মিথিওনিনকে বহন করতে পারবে। তো ফর্মাল মিথিওনিনকে বহন করে নিয়ে এসে পরবর্তীতে আমি ছবি দেখি, আচ্ছা এই পর্যন্ত যাই, নিচে যাই আর কি। অ্যামাইনো অ্যাসিড লাগবে, অ্যামাইনো অ্যাসিড পুল, অ্যামাইনো অ্যাসিড গুলো এখানে অ্যামাইনো অ্যাসিড 1, অ্যামাইনো অ্যাসিড 2, এইভাবে অ্যামাইনো অ্যাসিড 20টা অ্যামাইনো অ্যাসিড সাইটোপ্লাজমের ভিতরে আছে। এরা কিন্তু তখন ইনঅ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল, অ্যামাইনো অ্যাসিড গুলো আছে 20টা অ্যামাইনো অ্যাসিড।
তবে অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডগুলো অ্যাক্টিভেটেড হবে, সে ফাংশন করার মতো অ্যাক্টিভেটেড হবে। অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড কীভাবে হবে? এটা তো কুল আছে, নর্মাল অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, সে যে প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করবে তখন তাকে অ্যাক্টিভেটেড হতে হবে। তো অ্যাক্টিভেটেড প্রোটিন লাগবে, তার জন্য অ্যাক্টিভেটেড এনজাইম লাগবে, আর লাগবে কি অ্যামাইনো অ্যাসিড লাগবে, আর লাগবে এটিপি লাগবে, এবং অ্যামাইনো অ্যাসাইড সিনথেটাইজ এনজাইম লাগবে। আবার বলছি অ্যাক্টিভেটেড এনজাইম, সেই অ্যাক্টিভেটেড এনজাইমের নাম হলো অ্যামাইনো অ্যাসাইড সিনথেটাইজ। অ্যামাইনো অ্যাসিড লাগবে, এই অ্যামাইনো অ্যাসিড তার সাথে এটিপি এবং অ্যামাইনো অ্যাসিড সিনথেটাইজ মিলে রিঅ্যাকশন করে এটাকে অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। এইগুলো কোনো ব্র্যাকেট দেওয়া নেই, এগুলো ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে যে অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড। অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড দ্যাট মিনস এই অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ বহন করতে পারবে। এই যে অ্যামাইনো অ্যাসিড, এটা শক্তিও হলো, এটা মানে অ্যাক্টিভ লেগছে, অ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড 1 টিআরএনএ বহন করে নিয়ে যাচ্ছে। তো টিআরএনএ বহন করে কোথায় নিয়ে আসবে? এই যে দেখো টিআরএনএটা এসে সূচনাকারী কোডন AUGর সাথে এসে তার অ্যান্টিকোডন কি এর বিপরীত, জির জায়গায় সি, ইউর জায়গায় এ, এর জায়গায় ইউ এসে অ্যামাইনো অ্যাসিড 1, অর্থাৎ এটা সে ফরমাল মিথিওনিন কি বহন করতে পারে। তাই সূচনাকারী কোডনের সাথে এসে অ্যামাইনো অ্যাসিড 1 এসে এখানে যুক্ত হলো। এই পর্যায়ে অ্যামাইনো অ্যাসিড 1 যখন এসে যুক্ত হবে তখন 50s সাবইউনিট অফ রাইবোজোম, এই যে 50s সাবইউনিট অফ রাইবোজোম এসে এই হাফ মানে 30s সাবইউনিটের সাথে এসে মিলিত হবে। পরবর্তী ছবিটা দেখো, 30s সাবইউনিটের সাথে 50s সাবইউনিট এসে মিলিত হবে। তো এই অবস্থায় কি হবে? এখানে একটা রিঅ্যাকশন হয় যে অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড হলো, তারপর সেই টিআরএনএ এর সাথে যুক্ত অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কমপ্লেক্স তৈরি করে। এই গঠনটা পেলে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কমপ্লেক্স, এই পর্যন্ত এই গঠনটাকে বলে। আবার বলছি অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কমপ্লেক্স এসে সে সূচনাকারী কোডনের সাথে মিলিত হবে। তারপর সে 50s রাইবোজোম যুক্ত হবে, এবং কি হবে? রাইবোজোমটা এই যে এমআরএনএ কে ধরে ডান দিকে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে যেতে থাকবে। কিন্তু 5 প্রাইম এটা 3 প্রাইম, এটা আগাচ্ছে। কিন্তু প্রথমে ছিল এই দেখো এই বেস পেজটা ছিল শুধু এ সাইডে, এখন দেখা যায় এটা এ সাইডে 2 নম্বর কোডন পজিশনে চলে যাচ্ছে। এটা এ ছিল 1 নম্বর কোডন পজিশন, এখন এ গেল 2 নম্বর কোডন পজিশনে, আর পি হলো মানে 2 নম্বর 1 নম্বর কোডন পজিশনে, মানে সে আগাচ্ছে। তো অ্যামাইনো অ্যাসিড সাইডের কাজই হলো কি অ্যামাইনো অ্যাসিড, নতুন নতুন অ্যামাইনো অ্যাসিডকে সংযুক্ত করা। তাই দেখো এখানে অ্যামাইনো অ্যাসিড সাইডে এসিজি যে কোড আছে তার অ্যান্টিকোড ইউজিসি সম্পন্ন টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড 2 কে বহন করে নিয়ে আসবে। এই যে অ্যামাইনো অ্যাসিড 2 কে অ্যামাইনো অ্যাসিড সাইডে বহন করে নিয়ে আসলো। আর পেপটিডাল সাইডে তখন কি হবে? অ্যামাইনো অ্যাসিড 1, ওই যে আগে যেটা যুক্ত হলো সেই অ্যামাইনো অ্যাসিড সাইড, যেহেতু এমআরএনএটা ওদিকে মানে রাইবোজোমটা ওদিকে চলে যাচ্ছে, তখন অ্যামাইনো অ্যাসিড 1 AUG পজিশনেই থেকে যাবে। পরবর্তী এখানে যে রিঅ্যাকশনের কথা বলেছিলাম যে অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড হয়, অ্যামাইনো অ্যাসিড তারপর এটিপি লাগবে, এনজাইম অ্যামাইনো অ্যাসিড সিনথেটাইজ, যেটা বলছিলাম অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড সিনথেটাইজ এনজাইম। এটা গঠন করবে কি একটা কমপ্লেক্স তৈরি করে অ্যামাইনো অ্যাসিড এডিনাইলেট অ্যামাইনো অ্যাসিড এডিনোসিন মনোফসফেট এনজাইম কমপ্লেক্স তৈরি করে, আর তৈরি করে পাইরোফসফেট, তারপর অ্যাক্টিভেটেড হয়। পরবর্তী ধাপে এই যে দেখো রাইবোজোমটা আরো সামনের দিকে আগাচ্ছে, রাইবোজোমটা সামনের দিকে আগাচ্ছে। এইবার কিন্তু 3 নম্বর পজিশনে এটা চলে গেলে অ্যামাইনো অ্যাসিড সাইড, 2 নম্বর পজিশনে পেপটিডাল সাইড, এক্সিট সাইডে ই রয়ে গেল। তো এই পর্যায়ে 3 নম্বর পজিশনে অ্যামাইনো অ্যাসিড সাইড যেহেতু এসে আরেকটা টিআরএনএ এর যে অ্যান্টিকোডন আছে ইউ এর অ্যান্টিকোডন এ এরকম অ্যান্টিকোডন যে টিআরএনএ আছে সেই টিআরএনই অ্যামাইনো অ্যাসিড 3 কে বহন করে নিয়ে আসবে, অ্যামাইনো অ্যাসিড 3 কে অ্যামাইনো অ্যাসিড সাইডে বহন করে নিয়ে আসলো। তারপর পেপটিডাল সাইডে কি হলো? দেখো পেপটিডাল সাইডে ওই যে 2 নম্বর অ্যামাইনো অ্যাসিড 2 ছিল, আর কি ছিল AUG তে ছিল অ্যামাইনো অ্যাসিড 1। এই পর্যায়ে অ্যামাইনো অ্যাসিড 1, এই যে অ্যামাইনো অ্যাসিড 1 কি হবে? অ্যামাইনো অ্যাসিড 1 টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড 1 কি দিয়ে সে এখান থেকে চলে যাচ্ছে, আর অ্যামাইনো অ্যাসিড কি হবে 1, অ্যামাইনো অ্যাসিড 1 এসে অ্যামাইনো অ্যাসিড 2 এর সাথে উপরে এসে অ্যামাইনো অ্যাসিড 1 যুক্ত হবে। ভালো করে খেয়াল করবে, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএর কাজ শেষ হলো, টিআরএনএর কাজ শেষ হলে অ্যামাইনো অ্যাসিড 1 কি হবে? অ্যামাইনো অ্যাসিড 1 এসে যে পেপটিডাল সাইডে অ্যামাইনো অ্যাসিড 2 এর সাথে পেপটাইড বন্ডের মাধ্যমে এসে যুক্ত হবে অ্যামাইনো অ্যাসিড 1, মানে অ্যামাইনো অ্যাসিড 1 সবার উপরে থাকবে, 20টা অ্যামাইনো অ্যাসিড 20 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা সবার নিচে থাকবে। এইভাবে হবে কিন্তু টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড 1 কি দিয়ে সে চলে যাবে। আবার
টিআরএনএ 2 অ্যামিনো অ্যাসিড 2 কে দিয়ে সে চলে যাবে, টিআরএনএ অ্যামিনো অ্যাসিড 3 কে দিয়ে টিআরএনএ চলে যাবে। তো এইভাবে পেপটিডাইল ট্রান্সফারেজ মানে পেপটিডাইল পেপটাইড বন্ডের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড 2 এর সাথে অ্যামিনো অ্যাসিড 1 এসে যুক্ত হলো। এখানে যুক্ত হয়, এখানে কি লাগে, এখানে জিটিপি লাগে, কিছু প্রোটিন ফ্যাক্টর লাগে, টিইউ টিএস এরকম প্রোটিন ফ্যাক্টর লাগে। আর এই যে এখানে লাগে, এখানে 30 সাবইউনিটের সাথে 50 সাবইউনিটের মিলনের জন্য জি ফ্যাক্টর বলে একটা প্রোটিন আছে, জি ফ্যাক্টর লাগে 30 সাবইউনিটের সাথে 50 সাবইউনিট মেলার জন্য। তো পরবর্তী ফিগারে দেখি অ্যামিনো অ্যাসিড, দেখো এই যে অ্যামিনো অ্যাসিড অ্যাডিনিন মানে সূচনাকারী কোড থেকে এটা বাইরে চলে গেছে রাইবোজোম, কারণ সে ডান দিকে চলে যাচ্ছে, 3 প্রাইমের দিকে চলে যাচ্ছে। 4 নম্বর কোডন পজিশনে অ্যামিনো অ্যাসিড সাইড আসলো, 4 নম্বর অ্যামিনো অ্যাসিড 4 এসে এখানে টিআরএনএ অ্যামিনো অ্যাসিড 4 কে এখানে নিয়ে আসবে। আর পেপটিডাইল সাইডের কাজই কি, দেখো ওখানে অ্যামিনো অ্যাসিড পেপটিডাইল সাইডে আগে কি ছিল, অ্যামিনো অ্যাসিড 1 অ্যামিনো অ্যাসিড 2, এই ক্ষেত্রে টিআরএনএ অ্যামিনো অ্যাসিড 1 অ্যামিনো অ্যাসিড 2 দুইটা কি অ্যামিনো অ্যাসিড 3 এর উপর দিয়ে সে চলে যাবে। এই যে অ্যামিনো অ্যাসিড 1 অ্যামিনো অ্যাসিড 2 অ্যামিনো অ্যাসিড 1 অ্যামিনো অ্যাসিড 2 অ্যামিনো অ্যাসিড 3 এর উপর দিয়ে সে এখান থেকে চলে গেল। এখানেও সে চলে যাবে কিভাবে, এখানে কিছু জি ফ্যাক্টর কাজ করে বা কিছু প্রোটিন ফ্যাক্টর কাজ করে, ক্ষমাকাই যায় না, এখান থেকে কিছু এনজাইম কিছু প্রোটিন ফ্যাক্টর কাজ করে, তারপর টিআরএনএ তার কাজ সেরে ওখান থেকে চলে যায়। তো এই পেপটাইড বন্ডের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড 3 এর সাথে এসে অ্যামিনো অ্যাসিড 1 এই যে দুইটা আছে অ্যামিনো অ্যাসিড 1 অ্যামিনো অ্যাসিড 2 এসে যুক্ত হবে। আর অ্যামিনো অ্যাসিড 4 তো বোঝাই যাচ্ছে পরবর্তী ফিগারে কি হচ্ছে। পরবর্তী ফিগারে দেখি এই যে 5 নম্বর পজিশনে চলে গেল, অ্যামিনো অ্যাসিড 5 এসে অ্যামিনো অ্যাসিড সাইডে যুক্ত হলো। পেপটিডাইল সাইডে কি হবে, ওই যে অ্যামিনো অ্যাসিড 1 অ্যামিনো অ্যাসিড 2 অ্যামিনো অ্যাসিড 3 এক্সিট সাইড দিয়ে যে টিআরএনএ বের হয়ে যাচ্ছে, সে কি করবে, এই তিনটে অ্যামিনো অ্যাসিডকে অ্যামিনো অ্যাসিড 4 এর মাথায় অ্যামিনো অ্যাসিড 1 অ্যামিনো অ্যাসিড 2 অ্যামিনো অ্যাসিড 3 এসে এর সাথে যুক্ত করে, পেপটাইড বন্ডের সাথে যুক্ত করে এই যে টিআরএনএ এখান থেকে বের হয়ে যাবে। তাহলে এইভাবে পর্যায়ক্রমে 20টি অ্যামিনো অ্যাসিড মানে নিচের দিকে থাকবে, এই যে এখানে থাকবে নিচের দিকে থাকবে সবচেয়ে মানে শেষের যে অ্যামিনো অ্যাসিড 20, আর উপরে থাকবে যে অ্যামিনো অ্যাসিড 1, এইভাবে অ্যামিনো অ্যাসিড 1 অ্যামিনো অ্যাসিড 2 অ্যামিনো অ্যাসিড 3 এইভাবে যুক্ত হতে থাকবে। এইভাবে 20টি অ্যামিনো অ্যাসিড যখন হয়ে যাবে তখন প্রোটিন সংশ্লেষণ শেষ হবে। বা প্রোটিন সংশ্লেষণ শেষ হবে যদি ওই যে তিনটা স্টপ কোডনের কথা বললাম ইউ এ ইউ এ জি ইউ জি এ যদি এখানে এমআরএনএতে না থাকে, তাহলে এগুলো চলতেই থাকবে। এটা তখন একটা বৃহৎ অণু তৈরি হবে, যেটা জীবের দেহের ভিতরে অস্বাভাবিকতা সৃষ্টি তৈরি হবে, অস্বাভাবিকতা তৈরি হবে। তো এটা হচ্ছে জেনেটিক কোড, একটা সূচনাকারী কোড, যে কোনো তিনটা কোড একটা কোড আসলেই আর টিআরএনএ এসে ওর সাথে যুক্ত হতে পারে, কারণ ওই কি স্টপ কোডন কোনো টিআরএনএ কে নির্দেশ করে না, তার কোনো অ্যান্টিকোডন নেই, কাজেই কোনো টিআরএনএ আসবে না। টিআরএনএ না আসলে কোনো অ্যামিনো অ্যাসিড আসবে না, অ্যামিনো অ্যাসিড না আসলে প্রোটিন সংশ্লেষণ হবে না। এবং এখানে কি হবে, ওই যে স্টপ কোডনের সাথে আরো দুটো ফ্যাক্টর কাজ করে, R1 এবং R2 ফ্যাক্টর এসে কাজ করে প্রোটিন সংশ্লেষণকে শেষ করে দেয়, এবং এটা এখান থেকে বের হয়ে যায়, প্রোটিনটা ওখান থেকে বের হয়ে যায়। পরবর্তী কিছু দেখি, প্রোটিন সংশ্লেষণ হয়ে গেল। আবার একটু দেখি, এটা অন্যভাবে একটু দেখি। 30 সাবইউনিট রাইবোজোমের 30 সাবইউনিট প্লাস হলো ইনিশিয়েশন সাইট, যেখান থেকে প্রোটিন সংশ্লেষণ শুরু হবে, এমআরএনএ আর টার্মিনেশন সাইট, এখান থেকে প্রোটিন সংশ্লেষণ শেষ হবে। এটা রেখার আকারে দেখানো হবে। তারপর হলো 50 সাবইউনিট, প্রথম 30 সাবইউনিট এসে যুক্ত হলো, তারপর হলো 30 প্লাস 50 সাবইউনিট 70 রাইবোজোম এখানে শুরু হলো। গ্রোইং পলিপেপটাইড চেইন, এই যে মানে অ্যামিনো অ্যাসিড 1 অ্যামিনো অ্যাসিড 2 এসে যুক্ত হতে আছে, এবং এই পলিপেপটাইড চেইন মানে প্রোটিন অ্যামিনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হলে সেটাকে পলিপেপটাইড বলা হয়। কি পলিপেপটাইড, এই পলিপেপটাইডটা বড় হচ্ছে, যে সিকোয়েন্স জায়গাটা দেখা যাচ্ছে আস্তে আস্তে বড় হবে, এখানে দেখা যায় তার চেয়ে একটু বড় হলো, পরবর্তীতে তার চেয়ে একটু বড় হলো, এরকমই আর কি এগুলো দেখানো হয়েছে। দেখো এই যে প্রোটিনগুলো বড় হয়ে পেঁচিয়ে যাচ্ছে, প্রোটিন বড় হলো, প্রোটিন শেষ, প্রোটিন মানে এখানে শেষ হয়ে গেল, প্রোটিন সংশ্লেষণ শেষ হয়ে গেল। এই যে প্রোটিনগুলো এখানে বেরোন কমপ্লিট পলিপেপটাইড চেইন, এই যে কমপ্লিট পলিপেপটাইড চেইন
ডিসইন্টিগ্রেটিং এমআরএনএ, ইন্টিগ্রেটিং না ডিসইন্টিগ্রেটিং, এটা নষ্ট হয়ে যায়, এটা খন্ড খন্ড হয়ে যায়। ডিসইন্টিগ্রেটিং এমআরএনএ আর কি রিলিজড অ্যান্ড ডিসোসিয়েটেড রাইবোজোম সাবইউনিট, ডিসোসিয়েটেড আলাদা হয়ে গেল, 30s এবং 50s সাবইউনিটগুলো আলাদা হয়ে গেল রাইবোজোম, এবং এখানে কমপ্লিট প্রোটিন তৈরি হলো, কমপ্লিট পলিপেপটাইড চেইন তৈরি হলো, দ্যাট ইজ ট্রান্সলেশন অ্যান্ড প্রোটিন সিনথেসিস। এগুলো আজকে তোমাদের পড়া ভেরি ভেরি সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট। এদিকে একটু এটা বলছি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন তোমাদের সারা জীবন এর জন্য, যেহেতু বায়োলজির ছাত্র সারা জীবনের জন্য দরকার, চাকরির ক্ষেত্রে ভাইবার জন্য দরকার। তো অনেক ইন্টারেস্টিং, বাসায় দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে, বিভিন্ন বই দেখবে, বিভিন্ন বই থেকে আমি নিয়েছি, কোনো নির্দিষ্ট একটা বই কথা বলতে পারি না, বাট এই ছবিগুলো আমার কাছে এই ছবিটা সবচেয়ে বেটার মনে হয়েছে আর কি। স্টিচ বার্জারের বই ছিল, ওইটাকে ভালো মনে হয়েছে। তো ভাসিস্তের বই থেকে এটা ভাসিস্তের বই নেওয়া হয়েছে। তো কোরবানির আগে তোমাদের আজ ক্লাস শেষ, বাসায় এগুলা প্র্যাকটিস করবে। জেনেটিক্স একটু বোঝার ব্যাপার আছে, অন্যগুলো তো তোমরা নিজেরাই পড়ে নিতে পারবে। জেনেটিক্স এবং বায়োটেকনোলজি এটা নিজেরা ভালো বুঝতে পারবে না, আমাদের সাহায্য, যে সিলেবাস কিন্তু কম পড়ানো হয়নি, অনেকগুলো পড়ানো হয়েছে, আর 3টা টপিক্স বাকি আছে। তো সেটা 3টা টপিক্সের মিউটেশন তোমরা জানো, মিউটেশন নিজেরা পড়ে নিতে পারবে, আর বাকি যেটা আছে সেটা পড়ে নিতে পারবে। যাই হোক, আশা করি সবার সাথে ঈদের পরে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সবার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, ভালো থাকো, খোদা হাফেজ।